নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। নারী সব ছেড়ে দিতে পারে, নারী সব সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীর পাশে অন্য কারো নারীকে কখনোই সহ্য করতে পারে না। গহনা নারীর দুর্বলতা, সন্তান নারীর নারী ছেড়ে ধর। একটা পর্যায়ে নারী গহনা, সন্তান এসবও ছেড়ে দেয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সঙ্গ ছাড়তে চায় না। তেজি মহিলা মমতা জমিদারের বউ। এককালে জমিদার কন্যা ছিলেন তিনি। তার কথার বাইরে কখনোই কেউ যেতে পারে না। তার বাবা এবং স্বামীও কখনো তার কথা অমান্য করেনি। সন্তানদের গড়েছেন নিজের মনের মতো করে। সেই মমতা আজকে স্তব্ধ, মুখে ভাষা নেই তার। চোখ দুটো চিকচিক করছে। স্বামীর থেকে এমনটা সে কখনোই আশা করেনি। মমতার মুখখানা দেখে বড্ড মায়া হয় পূর্ণতার। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জমিদার সাহেবের চরিত্র খারাপ, তবে তিনি দ্বিতীয় বিয়ে করতে নারাজ। আজকে ছলচাতুরি করে পূর্ণতাই বিয়ে করতে বাধ্য করেছে। এ কাজে পূর্ণতাকে সহায়তা করেছে ইমন এবং ঈশা, দুটো দেবরই দারুণ কাজে। সাহেবের কথা বলায় মুখ নেই, তিনি মাথা নিচু করে আছেন। ঠোঁটের কোণে হাসি। পলি বেগমের সদ্য বিয়ে করেছে। তার বরাবরই লক্ষ্য ছিল জমিদার বাড়ির বউ হওয়া। মমতা বেগমকে তার মোটেও পছন্দ না। মাসের পর মাস পাপ কাজে লিপ্ত রেখেছেন পালিকে। কাজ করিয়ে টাকা দেয়নি অনেক সময়। আমার কামরা কোন দিকে? আমি ক্লান্ত, একটু জিরাবো। পলি বলে ওঠে। মমতা বেগম পানি ভর্তি চোখে তাকায় পলির দিকে, তাতে দমে না পলি। জমিদারের হাতখানা শক্ত করে ধরে। চলুন। টানতে টানতে নিয়ে যেতে থাকে। জমিদার চোখের আড়াল হতেই হাউমাউ করে কেঁদে ওঠেন মমতা। হাঁটু মুড়ে বসে পড়ে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ছেলের বউরা তাকে শ্রদ্ধা করেন ওপরে ওপরে। ভিতরে ভিতরে সকলেরই একটা চাপা রাগ হয়েছে শাশুড়ির উপরে। শাশুড়ির ব্যথায় তারা ব্যথিত নয়। পূর্ণতা এগিয়ে যায়, হাঁটু মুড়ে বসে, মাথায় হাত বুলিয়ে দেয় মমতা বেগমে। আপনার ছেলে যখন বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে, তখন আপনার বৌমারও ঠিক এতটা কষ্ট পায়। তাদের হৃদয়ও এভাবে জ্বলে। মমতা বেগমের কান্না থেমে যায়। মাথা হতে পূর্ণতার হাত ছাড়া মেরে ফেলে দেয়। অতঃপর হন হনিয়ে চলে যায়। পূর্ণতার দীর্ঘশ্বাস ফেলে। সুদূরে দাঁড়ানো ইমন এবং ঈশানকে বাহবা দেয় ইশারায়। স্বেচ্ছায় কখনোই কোনো বাবা তার মেয়ে দিতে রাজি হয় না জমিদার পুত্রের হাতে। দীর্ঘদিন যাবৎ মমতা বেগমের নির্দেশনায় জমিদার পুত্ররা বিয়ে করার প্রস্তাব নিয়ে বাবাদের কাছে যায়। কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে আসে এবং সেই সব মেয়েদের বিক্রি করে দেয় বিদেশিদের কাছে। মূলত এই ব্যবসায় জড়িত রয়েছে জমিদারের প্রভাবশালী তাকমা লাভ করেছে। ইলেকশন গতকাল। বিক্ষোভের দল গোটা এলাকায় মোটা অঙ্কের টাকা বিলিয়েছে। ভোট কিনেছে সকল সাধারণ গরিব জনগণের কাছ থেকে। খবরটা অভির অজানা নয়, তবুও সে চুপ করে আছে। চুপ থাকার কারণও আছে অবশ্য, তবে সেই কারণটা আপাতত সে কাউকে বুঝতে দিচ্ছে না। শক্তপোক্ত অভিরাজ নাজুক প্রকৃতির। একটু চিন্তা করলেই সে জ্বর ব্যাধিতে বসে। আজকেও তার অতিক্রম নয়। রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। শিউলি বেগম দরজায় দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে ছেলেটার একটু সেবা করতে, মাথায় হাত বুলিয়ে দিতে, দুমুঠো খাবার মুখে তুলে দিতে, কিন্তু অভিকে তিনি ভয় পায়, কোনো কারণ ছাড়া। প্রয়োজন ব্যতীত কখনোই তার সাথে কোনো কথা বলেনি আজ অব্দি। শিউলি বেগম দীর্ঘশ্বাস ফেলে দৌড়ে চলে যায় মিষ্টিকে রাখতে। মিষ্টি পারবে ছেলেটার মুখে খাবার দিতে। শিউলি যেতেই অভি চোখ খুলে। লাল লাল চোখে দৃষ্টি মিলেছে মাথার উপরে থাকা সাদা দেয়ালে। শুকনো ওষ্ঠদয়ে নেড়ে নেড়ে বিড়বিড় করে বলে, আমি যাদের ভালোবাসি তাদেরকে হারিয়ে ফেলি, আপনাকে হারাতে দেব না মা। আপনাকে বাঁচতে হবে আমার মিষ্টি এবং পূর্ণতার জন্য। মিষ্টি আর পূর্ণতা বই পড়ছিল। সমবয়সী হওয়ার দরুন দুজনের বইগুলো একই ক্লাসে অধ্যয়নরত তারা। তাই সময় সুযোগ বুঝে দুজনেই বই খাতা খুলে বলে, এই সমাজে দৃষ্টিভঙ্গি বদলাতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়ালেখা। সেটাই করছে পূর্ণ। অনেক পড়াশোনা করতে চায়। শিউলি বেগম হতভম্ব হয়ে ঢুকে পড়ে মিষ্টির কামরায়। মাথায় ঘুমটা নাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে,
অভির ভীষণ জ্বর, তোমরা ওর কাছে যাও। কলেজে কেঁপে ওঠে পূর্ণতার। মানুষটা জ্বর? সারাদিন পূর্ণতার সাথে দেখা সাক্ষাৎ হয়নি পূর্ণতার। বই বন্ধ করে দ্রুত উঠে দাঁড়ায় পূর্ণতা। মাথার ঘুমটা ঠিক করে দৌড়ে যায়। মিষ্টি পেছন পেছন যেতে নিয়ে থেমে যায়, হেসে বলে, ভাবি একটু চুমু দিয়ে লজ্জা সারিয়ে দেবে। হেসে ওঠে শিউলি, 2 হাতে জড়িয়ে ধরে মিষ্টিকে। ফাজিল। পূর্ণতার চোখের কোণে চিকচিক করছে পানি, ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছে। অভি অচেতন হয়ে পড়ে আছে ধবধবে সাদা বিছানায়, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। শরীর উত্তাপ বেড়েই চলেছে। শার্টের বোতামগুলো খোলা হওয়ার ফলে উন্মুক্ত বুকের লোমহীন পশমগুলো বেরিয়ে আছে। শ্যামলা মুখখানা লালচে রং ধারণ করেছে, ওষ্ঠদয় শুকিয়ে চামড়া উঠে যাচ্ছে। এমন বৃদ্ধস্ত অভিকে পূর্ণতা আগে কখনো দেখেনি। ছোট্ট নরম হাতখানা গলিয়ে দেয় অভির চুলে, আস্তে আস্তে মাথা টিপে দিতে থাকে। অন্য হাত দিয়ে কাঁথা টেনে বুক ঢেকে দেয়, অতপর মাথা নিচু করে চুমু এঁকে দেয় লালাতে। সাথে সাথে চোখ খুলে অভি, টকটকে লাল চোখের সাদা অংশ। পূর্ণতা ভয় পায় খানিকটা। চোখে কিছু হয়েছে কি? তোমার ছোঁয়ায় বিষ মেশানো আছে, আমাকে ছুঁয়ে দিও না। বলেই পূর্ণতার হাত সরিয়ে দেয় মাথা থেকে। পূর্ণতা অবাক হয়ে তাকিয়ে থাকে অভির দিকে, চোখে মুখে তার আতঙ্ক। কি বলছে এসব? ভালোই তো ছিলাম আমি, পিছু টান ছিল না। কেন মায়া জড়ালে আমায়? মায়া কাটাতে পারছি না। স্পষ্ট শুনতে পায় না অভির বলা লাইনগুলো, তবে বুঝে যায় কিছু একটা হয়েছে অভির, কিন্তু কি? ভোট চলছে, বিশ্বস্ত কিছু মানুষ পাহারা দিচ্ছে ভোট কেন্দ্র। অভির শরীর আগে থেকে কিছুটা ভালো, আসন পেতে বসেছে খাবার খেতে। তার পাশে বসেছে জমিদার সাহেব, চোখে মুখে তার চিন্তার ছাপ। মমতা বেগম নিজ কক্ষের দরজা দিয়ে বসে আছে, তাকে মানাতে কেউ যায়নি, জমিদার সাহেবও না। আজকে খাবার বেড়ে দিচ্ছে পলি। পলির ব্যাপারে অভি কিছু জানে না। সাহেব আশা করেছিল কিছু জিজ্ঞেস করবে অভি। বলা বাহুল্য অভিকে ভয় পায় জমিদার। ইফাতকে আজকে দেখা যাচ্ছে খাবার খেতে। পূর্ণতা সুদূরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার অভিতেই নিবদ্ধ। গতকাল রাত থেকে অভির ব্যবহারের পরিবর্তন এসেছে বেশ। সে এড়িয়ে চলছে পূর্ণতাকে। এটা নিয়ে চিন্তিত নয় পূর্ণতা। প্রাণপ্রিয় স্বামীকে বেশ চেনে সে, কোথাও একটা আটকে আছে তার স্বামী। দিন শেষে এই পূর্ণতার নিকটেই ফিরবে বেশ জানে অভি। মনোয়ার, মামুন এবং মনির 3 ভাই কোনো দিকে নজর দিচ্ছে না। তারা খাওয়াতেই বড়ই ব্যস্ত। ইমন এবং ঈশান খেতে বসেনি। ঈশানের দৃষ্টি মৃত্যুর পানে। মেয়েটা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে খাবার বেড়ে দিচ্ছে। আজকে ভোট গোনার পরেই মেয়েটাকে পাঠানো হবে অতিথিশালায়, সেখানে দরদাম চলবে। অতঃপর চলে যাবে মালিকের সাথে, আর কখনোই মৃত্যুকে দেখা হবে না। তার ছেলের হাসি ঈশানের ঠোঁটের কোণে। ইফতিকে 2 দিন দেখা যাচ্ছে না, সে কোথায় আছে কেউ জানে না। খেতে খেতে অভি বলে, মিষ্টি এবং পূর্ণতাকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাকে দিলাম জমিদারের বড় পুত্র। আশা করি নিজের মেয়ে এবং পুত্রবধূকে সসম্মানে স্কুলে দিয়ে এবং নিয়ে আসতে পারবেন। মুখে সবেই ভাত পড়েছে মনোয়ার। ছেলের কথা শুনে চিবোতে ভুলে গেলেন, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এমনিতেই আপনার কোনো কাজ নেই, সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, তাই কাজটা আপনাকে দিলাম। এর জন্য অবশ্য আপনাকে বেতন দেওয়া হবে। অপমানিত হয় মনোয়ার, লজ্জায় মাথা নিচু করে ফেলে। সাহেব শক্ত গলায় বলে, অভি, নিজের সীমার মধ্যে থাকো। দাদাভাই হালাল, কোনো কাজই ছোট নয়, অসম্মানিত নয়। 2টো মেয়েকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা এটা একটা কাজ, সৎ কাজ। সাহেব ফের কিছু বলার সাহস করে না। বলেন পলি বেগম, আমি শুনেছিলাম মিষ্টির বিয়ে ঠিক হয়েছে, তাহলে ওর স্কুলে কেন যাবে? অভি মহিলার দিকে তাকায় না। আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তখন মমতা পেছন থেকে বলে ওঠে, বউকে স্কুলে দিলে আরেক বেটার লাইগা বাইগা যাইব, মিলিয়ে নিস আমার কথা। মমতাকে কেউ ডাকছে না বলেই সে নিজেই বেরিয়ে এসেছে। তার বোঝা হয়ে গেছে কেউ এগাবে না তার দিকে। পূর্ণতা এতক্ষণ চুপচাপ থাকলেও এবার আর চুপ থাকতে পারে না। চঞ্চল পায়ে এগিয়ে আসে এবং বলে, ভাগ তো পাবি, জমিদার সাহেবের নাতি বলে কথা। চরিত্র তো তার মতো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সাহেব পূর্ণতাকে দেখে। মেয়েটার তেজ এবং সাহস দেখে মাঝে মধ্যে তিনি রাগ করতে ভুলে যায়। বুকের পাটা আছে মেয়েটার। এই মেয়েটার মধ্যে তিনি অভির মা অনামিকার প্রতিচ্ছবি দেখতে পায় এবং মনে মনে আফসোস করে, এই সুন্দর ফুটফুটে মেয়েটিরও নির্মম মৃত্যু হবে। ফুলের মতো শরীরটা কাঁটায় পরিণত হবে। কেঁদে উঠবে গোটা শহর।
মমতা বেগম আজকে আর তেড়ে আসে পূর্ণতাকে কিছু বলে না, বরং শান্ত হয়ে যায়। মাথায় ঘুমটা টেনে স্বামীর পাশে বসে পড়ে। তরকারি দিতে যায় থালায়। বলি মমতার হাত থেকে তরকারির চামচ নিয়ে বলেন, আপনার বয়স হয়েছে, আরাম করুন, আমি দিচ্ছি। চোখ দুটো জ্বলে ওঠে মমতার। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন স্বামীর মুখ পানে। সাহেব কিছু বলে না, প্রতিবাদও করে না। ইফাদের ব্যাপার খানা ভালো লাগে না। সে স্পষ্ট গলায় বলে ওঠে, আপনি 2 দিনের অতিথি এই বাড়িতে, যখন তখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আপনাকে। তো আমার দাদিজানের কাজে বা হাত দিতে আসবেন না। পলি হাসে, তবে জবাব দেয় না, সরে যায়। মমতা স্বামীর খাবার বেড়ে দেয়। সবার আগে খাওয়া শেষ হয় অভি। সে হাত ধুয়ে উঠে পড়ে। মামুন বলে, ভোট কেন্দ্রে যাবি না? জয়ের ধ্বনি আমার দরজায় এসে দাঁড়ালো। বলে আমি কেন এগিয়ে যাব? বলেই অভি চলে যায়। হতাশ হয় 3 চাচা এবং দাদা। ইফাত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে, নিজেকে কিভাবে ও জয়ের ধবনি শুনবে? পরাজয় নিশ্চিত ওর। ইফতিয়ারের চৌধুরীর মোটা টাকা বিলিয়েছে গোটা এলাকায়। ইফাতের কথা কারোরই ভালো লাগে না। অভির পরাজয় কেউ চায় না, তবে অভিকে এতটা আত্মবিশ্বাসীও কেউ দেখতে চায় না। পূর্ণতা চল শক্ত করে ফেলে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় ইফাতের মুখ পানে। ইমন বলে, মেজো ভাই, তুমি বাজে কথা বলিও না। ইফাত যেন তেতে উঠল। সে ভাতের থালা ঠেলে দাঁড়িয়ে পড়ে। গর্জে উঠে বলে, আমার মুখে মুখে কথা বলার সাহস একদম করবি না বলে দিলাম। ইমন মাথা নিচু করে ফেলে। পূর্ণতা 2 পা এগোয়, চোখ রাখে ইফাতের চোখে এবং বলে, এই মোটা টাকার মোটা একটা অংশ আপনার পকেটে ঢুকেছে, সেটা জেনে গিয়েছি আমি। হকচকিয়ে যায় ইফাত, সাথে চমকায় সকলে। দৃষ্টি সবার পূর্ণতার দিকে। রেশমা বেগম হাই হাই করে এগিয়ে আসে পূর্ণতার দিকে। ছেলের দিকে আঙ্গুল সে উঠতে দিতে নারাজ। ঝাঁঝালো গলায় আঙ্গুল তুলে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ছেলেকে নিয়ে একদম বাজে কথা বলবেন না, তোমার মুখ একদম ভেঙে দিব। পূর্ণতা রেশমার আঙ্গুল নামিয়ে দেয়। 50,000 টাকা নিয়েছে আপনার ছেলে, সেখান থেকে 5,000 আপনাকে দিয়েছে আর 5,000 মেজো চাচাকে। বাকি 40 তার আলমারির দ্বিতীয় তাকের ড্রয়ারে লাল রুমালের ভেতরে আছে। ভয়ে সিঁথিয়ে যায় ইফাত। রেশমার শুকনো ঢোক গেলে মাথা নুইয়ে ফেলে। মামুন আর ভাত মুখে দিতে পারে না। গলা দিয়ে ভাত নামা দায় হয়ে পড়েছে। সাহেব গম্ভীর গলায় বলে, কি বলছো তুমি? ঠিক বলছি একদম। এটা লেনদেন হয়েছে 3 দিন আগে, গোধূলি বিকেলে পদ্মা নদীর পাড়ে। প্রতিটা ভোট কেন্দ্রে 2 জন করে মানুষ হায়ার করে রেখেছেন। আপনার মেজো নাতি ভোট চুরি করার জন্য লোক রাখা হয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইফাদের। সে পালানোর রাস্তা খুঁজছে। গলা শুকিয়ে পানির অভাবে অনুভব করছে ইতোমধ্যে। সাহেব ভাতের থালা ঠেলে দেয়। মুহূর্তেই ঝনঝনিয়ে থালা ভেঙে যায়। ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। কেঁপে ওঠে সকলে। বলে ভয় পেয়ে কয়েকটা পা পিছিয়ে যায়। যার খাচ্ছ তাকেই ডোবাতে চাচ্ছ, নেমক হারামি। তোমার পেটে পা দিয়ে জিহ্বা বের করে দেব আমি। হাঁটু কাঁপতে থাকে ইফাদের। পূর্ণতা বাঁকা হাসে। যাক, আপাতত কাজ শেষ। অভির কামরার দরজার সামনে পায়চারি করছে পূর্ণতা। ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছে না। মানুষটা এমনিতেই মুখখানা গম্ভীর করে আছে। পূর্ণতাকে ধমক বসিয়ে দেবে না তো? মুহূর্তেই পূর্ণতা ভাবে ধমক দিলে দেবে। 2-1টা ধমক না খেলে যুদ্ধ জয় করা যায় না। দরজা হালকা ফাঁকা করে মাথা ঢুকিয়ে দেয় পূর্ণতা। জমিদার বাবুকে দেখা যাচ্ছে না কোথাও। অতঃপর হালকা ধাক্কা দিয়ে দরজা পুরোপুরি খুলে ফেলে এবং ঢুকে পড়ে কামরায়। বিছানায় নজর পড়তেই দেখতে পায় ডায়েরিখানা। বেশ কাজের ডায়েরি এটা। এই ডায়েরি পূর্ণতাকে জানিয়েছে সব, তাই তো গড়গড় করে বলতে পারে। ঠোঁটের হাসি চওড়া করে পূর্ণতা কালো ডায়েরিখানার পৃষ্ঠা উল্টাতে থাকে। 4th পৃষ্ঠায় লেখা, আমার ভয়ঙ্কর জীবনে কেন এলে তুমি? ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েও হাঁকলে রাখতে পারবো না আমি। ক্ষমা করো না আমায়, দিও কঠোর মৃত্যু। আমি ভীষণ খারাপ মানুষ, এটাই চিরসত্য। এই ডায়েরি পড়তে গেলেও পূর্ণতার 2টো ভ্রু কুঁচকে যায়। মাথায় ঢোকে নতুন চিন্তা। বুঝতে পারে না ডায়েরির লেখাগুলো। কে লিখেছে এইসব? কি উদ্দেশ্য তার? পূর্ণতা মুখোমুখি হতে চায় এই ডায়েরির মালিকের সাথে। দেখতে চায় তাকে, কিছু প্রশ্ন করতে চায়।
দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা বরাবরের মতো ডায়েরিখানা খাটের নিচে লুকিয়ে রাখে যাতে অভির চোখে না পড়ে। বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিল অভি, দৃষ্টি তার আকাশের পানে। কালো গোলাপ বাগানের প্রতিটি গাছে ফুল ফুটেছে আজ। আকাশ পরিষ্কার, দুপুরের রোদে তেজ আজকে প্রখর। অভির চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে। পূর্ণতা অভির পাশে এসে দাঁড়ায়, নাক এবং ঠোঁট ফাঁক করে ধোঁয়া বের হতে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে। রেগে কেন আছেন? আমি কি করেছি? অভি আসমান থেকে দৃষ্টি সরিয়ে পূর্ণতার মুখ পানে তাকায়। সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখ পানে। বা পাশে নাকে জলজল করছে অভির নামে পড়া নাক ফুলটি, যা পূর্ণতার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। লোকটা তার দিকে তাকালে কারণ ছাড়াই লজ্জা লাগে তার। তাকিয়ে থাকা দায় হয়ে পড়ে, কাচুমাচু হয়ে যায়। অভি ফোঁস করে শ্বাস টানে, নজর ফিরিয়ে বলে ওঠে, মিষ্টি রুমে যাও, আজকে থেকে তুমি ওই রুমে থাকবে, মিষ্টির সঙ্গে ঘুমাবে। চমকায় পূর্ণতা, আতঙ্কিত গলায় বলে, কেন? আমি কি করেছি? অভি নিজের ডান হাতখানা এগিয়ে পূর্ণতার গালে রাখে। আলতো হাতে কিছুক্ষণ গালে হাত বলিয়ে অতঃপর শক্ত করে চেপে ধরে। বুড়ো আঙ্গুল ডান গালে এবং বাকি 4 আঙ্গুল বাম গালে পূর্ণতার ব্যথা পায়। চোখে পানি চলে আসে, ভেজা চোখে তাকায় অভির দিকে। অভির দৃষ্টি কঠিন, সে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, মুখে মুখে একদম তর্ক করবে না, যা বলবো সেটাই করবে, কোনো প্রশ্ন করা চলবে না। পূর্ণতা মাথা নাড়ায়। অভি গাল ছেড়ে দেয়। মুহূর্তেই 2 গাল লালচে রং ধারণ করেছে, যেন রক্ত জমে গিয়েছে। টপটপ করে 2 ফোঁটা পানি 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে। অভি বিরক্তির নিঃশ্বাস ফেলে। যাও। পূর্ণতা ফুপিয়ে ওঠে। এমন কেন করছে মানুষটা? কিছু বলতে চায় পূর্ণতা। অভির কঠোর দৃষ্টি দেখে বলার সাহস হয়ে ওঠে না। মাথা নিচু করে চলে আসে। অভি তাকিয়ে থাকে যাওয়ার দিকে। পূর্ণতা দরজা অবধি এসে থেমে যায়। হাতের উল্টো দিকে চোখের পানি মুছে অভির দিকে ঘুরে দাঁড়ায়। অভি তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। পূর্ণতা গোমরা মুখে বলে ওঠে, আপনাকে আমি ভীষণ ভালোবাসি নেতা সাহেব। আমার সাথে জল্লাদের মতো ব্যবহার করবেন না, আমার ছোট্ট বুকখানা জ্বলে পুড়ে যায়। বলেই দৌড়ে চলে যায়। অভি ঠোঁট পাকায়, বিড়বিড় করে বলে, আমি জল্লাদের মতন ব্যবহার করি?